আমরা নীতিগতভাবে সবসময় বলে এসেছি যে ন্যায় বিচার অত্যন্ত জরুরি এবং রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা এবং এই ক্ষেত্রে আদালতের বিকেন্দ্রীকরণ বিশেষভাবে উপজেলা পর্যায় পর্যন্ত আদালত নিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। এই কারণে যে জেলা শহরে আদালত থাকার কারণেই আমাদের দেশের জনগণের যারা বিভিন্নভাবে গ্রাম থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যারা বিভিন্ন মামলার ক্ষেত্রে অভিযুক্ত হন অথবা মামলায় জড়িয়ে পড়েন, তারা নানাভাবেই একটা হয়রানির শিকার হন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং তাদেরকে অনেক সময় জেলা শহরে গিয়ে বেশ অনেকটা সময় থাকতে হয়, নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। সে কারণে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা এবং সেই দিক থেকে আদালতের বিকেন্দ্রীকরণ বিষয়ে যে ঐকমত্য আজকে তৈরি হয়েছে সেইটার সাথে আমরা একমত এবং আমরা মনে করি যে প্রত্যেক থানায় অর্থাৎ দেশের প্রত্যেকটি উপজেলাতেই এই আদালতের যতটুকু সম্প্রসারণ উপজেলা পর্যায়ে হবে সেটা প্রত্যেকটি উপজেলাতেই সেটা নিয়ে যাওয়া প্রয়োজন। এরশাদের সময় কিন্তু হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে নেওয়ার হয়েছিল। আবার কিন্তু আমাদের এই যে শহরের প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী আইনজীবীদের বিরোধিতার কারণে সেটি কিন্তু শেষ পর্যন্ত টিকে নাই। কারণ হচ্ছে এই প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী আইনজীবীগণ ঢাকায় থেকেই তাদের আইনি ব্যবসাকে বজায় রাখতে চান, ঢাকার বাইরে তাদের জন্য একটু কষ্টকর হয়। তো ঠিক এই উপজেলা পর্যায়ে আপনারা দেখবেন যে এখন যেটা দীর্ঘদিন ধরে আছে দ্বীপাঞ্চল কিংবা বিচ্ছিন্ন এলাকা বিবেচনায় ভৌগোলিক দূরত্ব জনসংখ্যা যেটা আছে এখন কিন্তু আরও সেটা বৃদ্ধি করা দরকার। সেটা যদি খুব বেশি সংখ্যক বৃদ্ধি করা হয় তখন আবার আইনজীবীদের পক্ষ থেকে একটা প্রতিবাদ বা প্রতিক্রিয়া আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা কমিশনকে এটা বলেছি যে রাজনৈতিক সরকার অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নাও যেতে পারে, অন্তত ওনারা যেন একটা ফ্রেমওয়ার্ক করে যান এবং কিছু কাজ এগিয়ে নেন। যে উপজেলা পর্যায়ে আমরা যেটা অধস্তন আদালতের কার্যক্রমকে প্রসারিত করা এবং বিশেষ করে সহকারী ম্যাজিস্ট্রেটদের সেখানে ব্যয়ের ক্ষেত্রে যে একটা সীমা সেটি যদি এখানে উল্লেখ করা হয় নাই, কিন্তু 40 থেকে 50 লাখ পর্যন্ত এই বিষয়টা নিয়ে সবাই আলোচনা করেছে এবং এই বিষয়টাতে পুরোপুরি একমত। কনস্টিটিউশনের বিদ্যমান আর্টিকেল 141 ক, খ এবং গ এই আর্টিকেলগুলোতে জরুরি অবস্থা কোন সময়ে জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করবেন, কিভাবে করবেন, এই সমস্ত বিষয় বিধৃত আছে এবং জরুরি অবস্থা ঘোষণাকালে কি কি অধিকার নাগরিকদের কি কি অধিকার মৌলিক অধিকার সাসপেন্ডেড থাকবে সেগুলো বিষয়ে বলা আছে এবং অন্যান্য বিষয়ের মধ্যে সেটা কতদিন জরুরি অবস্থা রাখা যাবে, সংসদে কতদিন পরে সেটা উপস্থাপন করতে হবে, সংসদ বিদ্যমান না থাকলে কী ব্যবস্থা হবে ইত্যাদি বিষয় আছে এবং এর সাথে আরও 2-3টা ধারা সংযুক্ত করার প্রস্তাব ঐক্য কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং জাতিসংঘের সাথে বিভিন্ন বিষয়ে দেশ হিসাবে রাষ্ট্র হিসেবে যে চুক্তিগুলো আছে সেই বিষয়ে আর মানবাধিকার সংক্রান্ত কিছু বিষয়ে নাগরিকের কি কি মৌলিক অধিকার বহাল রাখা যায় সেই সময় এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশে বিগত দিনে যে 5 বার হয়েছে জরুরি অবস্থা আপনারা সবাই জানেন। আওয়ামী লীগের আমলে 74 সাল, বিএনপির আমলে জাস্টিস সাত্তার সাহেব একবার করেছেন, এরশাদ আমলে 88 এবং 90, আর সর্বশেষ মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলে 2007 সালে 111 যেটা আসছে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। এই 5টার কোনোটাই কিন্তু বহিরাক্রমণ বা যুদ্ধ নয়, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী নয়। এই 5টাই হচ্ছে রাজনৈতিক এবং শাসন ক্ষমতায় থাকা বা রাষ্ট্রীয় শৃঙ্খলা বিধানের নামে স্বৈরতন্ত্র কখনো কখনো আবার গণতন্ত্র থাকলেও আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার কাজ ছাড়া বহিরাক্রমণ বা যুদ্ধের কোনো বিষয় ছিল না। সেই কারণে আমরা বলেছি এবং রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ বক্তব্য হচ্ছে এটার অপব্যবহার যেন না হয়। আমাদের পক্ষ থেকে আমরা মনে করি আজকের আলোচনা অত্যন্ত সফল আলোচনা হয়েছে। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা বেশ কিছুটা পথ অগ্রসর হতে পেরেছি। একটি বিষয়ে জাতীয় ঐক্যমত্য তৈরি করা গেছে এবং আমরা আশা করছি যে অব্যাহতভাবে আগামী দিনগুলোর আলোচনায় আমরা জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আরও অনেকটা পথ অগ্রসর হতে পারব। রাজনৈতিক দলগুলোকে আমি বারবার আন্তরিক ধন্যবাদ জানাই। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
তাদের সাংগঠনিক দায়িত্ব পালনের অতিরিক্ত হিসেবে ক্ষেত্র বিশেষে তাদের সাংগঠনিক দায়িত্ব পাশে রেখে তারা আমাদের সঙ্গে আলোচনায় আসছেন, বসছেন, অন্যদের সাথে কথা বলছেন এবং অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটা ঐক্যমত্য তৈরির জায়গায় যতটা আন্তরিকভাবে অংশগ্রহণ করা সম্ভব তারা করছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। সেজন্য জাতীয় নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে।